কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ভর করেছে জঙ্গিবাদ বললেন প্রধানমন্ত্রী। 14 দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধে সর্বসম্মত সিদ্ধান্ত। আন্দোলন ঠেকাতে গুলি বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ। সহিংসতায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। কারফিউর শিথিলতায় অনেকটা স্বাভাবিক জনজীবন, ব্যস্ত নগরীতে কর্মস্থলমুখী মানুষের ভিড়, সাত সকালেই যানজটের বিড়ম্বনা। এবং মাদারীপুরে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপ বিভিন্ন স্থাপনা, ক্ষয়ক্ষতির পরিমাণ 40 কোটি টাকা, সংস্কারে সময় লাগবে অন্তত 6 মাস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ বলছিলাম শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতাকে জঙ্গিবাদী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামাত শিবির বিএনপির জঙ্গিরাই থাবা দিয়েছে, এর কোনোটাই রাজনৈতিক ঘটনা নয়। সোমবার সন্ধ্যায় 14 দলের সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জামাত শিবির নিষিদ্ধে একমত হয়েছে 14 দল। সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার প্রধান। রিপোর্ট করছেন নাসির উদ্দিন। কোটা আন্দোলনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে ঘটা সহিংসতায় আহত ও নির্যাতিত ছাত্রলীগ কর্মীরা সোমবার বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। এরপর নিজ বাসভবনে 14 দল নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি। সূচনা বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ রাজনৈতিক নয়, এটি সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। আসলে এটা তো রাজনীতি কিছু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। আন্দোলনের আড়ালে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের চেষ্টা চলেছে বলেও অভিযোগ করেন তিনি। একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন 14 দলের নেতারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সর্বসম্মতিক্রমে জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। জোট নেতারা জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। জামাত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক, আমাদের প্রস্তাব দিয়েছি। আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, প্রধানমন্ত্রী সহ সিদ্ধান্ত নেওয়া মানে সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ডিবি হেফাজতে থেকে সমন্বয়কারীদের মুক্তির নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ আজ। সোমবার দাখিল করা এ রিটের আদেশের জন্য আজ দিন ধার্য করেন হাইকোর্টের একটি বেঞ্চ। এ সময় ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে জাতির সঙ্গে মশকরা করা যাবে না বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। আজও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ শিথিল রয়েছে 11 ঘণ্টা। কারফিউ শিথিলের ফলে গত 2-4 দিন ধরেই ঢাকাসহ এই 4 জেলায় স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরতে শুরু করেছে জনজীবন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মজীবী মানুষের উপস্থিতি ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। বিভিন্ন সড়কে কর্মস্থলগামী মানুষের চলাচল বেড়েছে গণপরিবহনের সংখ্যাও। চিরচেনা নগরীর বাড়তি গণপরিবহনের চাপে সকাল থেকেই ছোট আকারের যানজটের কবলেও পড়তে দেখা যায় সাধারণ মানুষকে। গণপরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। সাধারণ জনগণের প্রত্যাশা, খুব শিগগিরই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
রাজধানীর বেগম রোকেয়া সরণি এলাকায় আছেন সহকর্মী কাজী পাপ্পু। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। পাপ্পু, জানতে চাই ওই এলাকার পরিস্থিতি আজকে কেমন দেখছেন? নাকি আশীর্বাদ, আবার কখনো কখনো বলা হয় বৃষ্টি অভিশাপও। আজকে কিন্তু বৃষ্টিটা মিরপুরবাসীর জন্য অভিশাপই বলতে হবে। কারণ হলো যে আমি এখন যে জায়গাটায় রয়েছে, আমি যদি দুই পাশের চিত্র দেখাই, যে পুরো রাস্তাটা, যে রাস্তাটা 10 নম্বর থেকে আগারগাঁ যাওয়ার যে রোডটা, পুরো রোডটা কিন্তু জ্যাম। এবং আমি এই আপনাদের যে সাইডটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনার অলমোস্ট কাজীপাড়া পার হয়ে গিয়েছে জ্যাম, এবং প্রচুর গাড়ি। আপনি জানেন যে অফিসগামী লোকদের অফিস আদালত কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে, এবং যারা ব্যাংকে চাকরি করে তাদের কিন্তু সকাল 10টা থেকে অফিস। তো 9টায় যারা অফিস, তারাই কিন্তু এখনো অফিস পৌঁছাতে পারেনি, তারাই এখনো রাজপথে রয়েছে। শুধু কাজীপাড়ার এই থেকে আসার পর আমার বাম সাইডেও কিন্তু আমি প্রচুর গাড়ির প্রেশার দেখছি, যে গাড়ি কিন্তু আসলে খুব আস্তে আস্তে মুভ করছে। এবং সবচেয়ে বড় কথা হলো বাস থেকে আমি প্রচুর পরিমাণে পাবলিক ট্রান্সপোর্ট দেখছি, প্রাইভেট কার, বাইক কিন্তু বৃষ্টির সময় কিন্তু আপনাকে বারবারই সাইড করে দাঁড়াতে হচ্ছে। যখনই বৃষ্টি নামছে তারা দাঁড়িয়ে যাচ্ছেন, তো যার কারণে তারাও কিন্তু বলছেন যে তাদের কিন্তু আসলে একটু কষ্ট হচ্ছে অফিসে যাওয়ার জন্য। এই সময় আসলে বৃষ্টিটা নামার পরও তাদের যারা অফিসগামী মানুষ রয়েছে তাদের জন্য খুব বড় একটা সমস্যা হয়েছে এই বৃষ্টি। এবং সবচেয়ে বড় কথা হলো যে গত কয়েকদিন, যেদিন থেকে অফিস আদালত খুলেছে, অর্থাৎ বুধবার থেকে যখন পুরো অফিস খোলা হয়েছে, তখন থেকে কিন্তু মিরপুরের এই রোডটিতে প্রচুর জ্যাম আমরা দেখি সবসময়। এবং এর একটা বড় কারণ হলো যে আপনি জানেন যে মেট্রো রেলটি বন্ধ রয়েছে। মেট্রো রেলটি বন্ধ থাকার কারণে কিন্তু মিরপুরবাসীদের আসলে অফিস যাতায়াতের জন্য সবচেয়ে বড় কষ্ট পোহাতে হচ্ছে। এবং এর জন্য কিন্তু তারা বারবারই বলেন যে যত দ্রুত সম্ভব এই মেট্রো রেলটি চালু করতে হবে, কারণ মেট্রো রেলটি যদি চালু না হয় তাহলে কিন্তু এই জ্যামটা তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে, এবং অফিস যারা যাচ্ছে তাদেরও কিন্তু যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। তো এই ছিল শেওড়াপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শেওড়াপাড়া থেকে বলছিলেন সহকর্মী কাজী পাপ্পু। চলমান কারফিউয়ে অনেকটাই স্বাভাবিক বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী সুমন কুমার দে। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর কাজিরডেরি এলাকায়। আমরা গতকাল দেখেছি বিকাল 3টার পরেই চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন করার কথা ছিল। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল জামাল খান, চেরাগী সহ বিভিন্ন এলাকায়। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা চেরাগীর মোড়ে গিয়ে যখন আন্দোলন শুরু করেছিল, তখন আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের তারা প্রথমে ধাওয়া দেওয়ার পরে তারা এক পর্যায়ে রাস্তার উপরে বসে পড়েন। এরপরে কিন্তু পুলিশ এখান থেকে কয়েকজনকে আটক করার পরে পুলিশের সাথে তাদের পাল্টা দেওয়া হয়, এবং এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। আমি যদি আজকে বলি, আজকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শীতল থাকবে, এবং সকাল থেকে নগরীর 2 নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ, সিটি গেট, নতুন ব্রিজ, মুরাদপুর সহ বদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা প্রতিটা মুড়ে গুরুত্বপূর্ণ মুড়ে তারা অবস্থান নিয়েছে, এবং তারা চেকপোস্ট বসিয়েছেন, এবং চেকপোস্ট বসিয়ে যানবাহনে তারা এই তল্লাশি করছেন, এবং তারা দেখছি বিভিন্ন মুড়ে। তো সকাল থেকে কিন্তু এই জনজীবন চট্টগ্রামের স্বাভাবিক দেখছি, এই যানবাহন চলাচল করছে, এবং এই ঘর থেকে সাধারণ মানুষ বেরিয়েছেন। অফিস আদালত খোলা রয়েছে। গার্মেন্টস কর্মীরা তারা তাদের নির্ধারিত সময়ে কিন্তু তারা তাদের প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন, এবং সকাল থেকে কিন্তু আমরা এই পরিবেশ শান্ত দেখছি, এবং চট্টগ্রামে এখনও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তো চট্টগ্রাম নগরী কাজিরডেরি এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাদারীপুরে শিক্ষার্থী আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে চালানো দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপের রূপ নিয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। সরকারি হিসেবে যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ 40 কোটি টাকা। স্থানীয় প্রশাসন বলছে এসব স্থাপনা নতুন করে ঠিক করতে সময় লাগবে অন্তত 6 মাস।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪৩ জনের নাম উল্লেখ সহ ১,০০০-এর বেশি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। গত বৃহস্পতি, শুক্র, শনিবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে মাদারীপুরে প্রাণ হারায় ৩ জন। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ডিসি-এসপির কার্যালয় সহ সরকারি বেসরকারি অন্তত 10টি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই ধারাবাহিকতায় একটি পেট্রোল পাম্প, একটি পুলিশ ফাঁড়ি, একটি পুলিশ বক্স, অন্তত 37টি বাস, 3টি ট্রাক, একটি প্রাইভেট কার ও 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় তারা। এতে 40 কোটি 8 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়। সরকারি বেসরকারি সম্পদ ও স্থাপনায় হামলার ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয়রা। দুষ্কৃতকারী আমাদের ডিপোতে হামলা করে এবং বাস ডিপোতে হামলা করে, সার্বিক ফিলিং স্টেশনে হামলা করে, সার্বিক স্টেশনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করে। মুক্তিযুদ্ধ মিলাদুন সহ আরো অনেক পুলিশ ফাঁড়ি, মানে এই ধরনের নিকার কাজ আমার মনে হয় মাদারীপুর এই 40-50 বছরের ভিতরে এগুলো কোনোদিন ঘটে। দেশি বিদেশে একটি কুচক্রী মহল এ নির্মম ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়রের। দেশীয় এবং আন্তর্জাতিক একটি চক্র, এটি একটি এই সরকারের বিরুদ্ধে সম্পদ হানির মধ্যে দিয়ে মানে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সরকারকে ভাবমূর্তি নষ্ট করে এবং রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করা এবং এই সরকারের বিরুদ্ধে ভাবমূর্তি নষ্ট করা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি মামলায় 293 জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারেও চেষ্টা চলছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে পিকেট ডিউটি এবং বেশ কিছু মোবাইল পার্টি আমাদের কাজ করছে। গোয়েন্দা পুলিশের 2টি টিম কাজ করছে। আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযানিক টিম কাজ করছে। এই ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় 40 কোটি 8,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর ভিতরে স্থাপনা এবং যানবাহন উভয়ই রয়েছে। এ ধ্বংসযজ্ঞ 71-এর সহিংসতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুরবাসী। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জেলেরা। এতে উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর, কুমিরা, বাঁশবাড়িয়া ও সোনাইছড়ির জেলেপাড়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে। টানা 65 দিন অনাহারে অর্ধাহারে পার করার পর এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কবির শাহ দুলালের তথ্যে আরও জানাচ্ছেন নাফরিন পপি। দীর্ঘ 65 দিন কর্মহীন থাকার পর সাগরে মাছ শিকারে যাচ্ছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হলেও সাগরে নামার প্রস্তুতিতে এখনো ব্যস্ত সময় পার করছেন অনেক জেলে। কেউ নতুন জাল বুনছেন, আবার কেউ পুরাতন জাল সেলাই করছেন, কেউ বা আবার ট্রলার, লাল বোর্ড মেরামত সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন। নিষেধাজ্ঞাকালে তাদের কর্মহীন দিনগুলো কেটেছে খেয়ে না খেয়ে। সংসারের ব্যয়ভার বহন করতে অনেকেই বইতে হয়েছে ঋণের বোঝা। 65 দিন বন্ধর পরে আমরা জাল তৈরি করতেছি, জাল তৈরি পরে বসাবো, জালটা রেডি করে যাচ্ছে, জালটা ঠিক করিয়ে যেন মেরামত করিয়ে আর যেন জাল বসানোর জন্য জালগুলো রেডি করতেছি। তবে এ সময়টাতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে মৎস্য অফিস। এ সময় মৎস্য অধিদপ্তর থেকে জেলেদের 2 ধাপে চাল বিতরণ করা হয়েছে। মাছ ধরা বন্ধ উপলক্ষে আমরা অ্যাওয়ারনেস সভা, সচেতনতা সভা, জেলে পল্লীতে মাইকিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে, উপজেলা টাস্কফোর্স কমিটির মিটিং সহ বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সীতাকুণ্ড উপজেলায় প্রায় 5,500 সমুদ্রগামী নিবন্ধিত জেলে রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপর শিরোনাম ধরে আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। শুরুতেই আমার হাতে রয়েছে প্রথম আলো। শিরোনাম করেছে জামাত শিবির নিষিদ্ধ
নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা, আটক। জাতিকে নিয়ে মশকরা করবেন না হাইকোর্ট। ইত্তেফাক, জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত, 14 দলের বৈঠক। সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে, প্রধানমন্ত্রী বলেছেন। ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। সমকাল শিরোনাম করেছে, গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়। নিষিদ্ধ হচ্ছে জামাত শিবিরের রাজনীতি। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, ফের বিক্ষোভ, চেষ্টা, সংঘর্ষ। ঢাকায় নাশকতার 243 মামলা। বিএনপি জামাতের জঙ্গিরা থাবা দিয়েছে শেখ হাসিনা। যুগান্তরের শিরোনাম জানব, শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টায় পুলিশি বাধা। ঢাকাসহ কয়েক জেলায় কর্মসূচি পালন। সব দল নিয়ে বসার পরামর্শ, সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের অভিমত। দেশ রূপান্তর, তারা শিরোনাম করেছে, নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন। গ্রেফতার আতঙ্কে চিকিৎসা রেখেই হাসপাতাল ছাড়ছেন অনেকে। এটি একটি গুরুত্বপূর্ণ শিরোনাম। বণিক বার্তা, রিজার্ভ রপ্তানির পর রাজস্ব আয়ের হিসাবে বড় অসঙ্গতি। বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক শতাধিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত বিক্ষোভ। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট সেট টু ব্যান জামাত শিবির, প্রোটেস্টার্স টেক টু স্ট্রিটস এগেইন, ডোন্ট মক দ্য নেশন, সেজ হাইকোর্ট। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। সবগুলো পত্রিকাই প্রায় কাছাকাছি শিরোনামই করেছে, কারণ দেশের যা পরিস্থিতি সেই অনুযায়ী কোটা আন্দোলন নিয়ে যে বিক্ষোভ, তারপরের যে ঘটনা, সহিংস আন্দোলন, এবং গতকালকে আরেকটি বিষয় ছিল যে জামাত শিবির নিষিদ্ধের শিরোনামটা আমরা দেখেছি। এটি কমন শিরোনাম ধরে আপনার কাছে আসতে চাই যে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। এটি মানে একটি রাজনৈতিক দলকে কি এরকমভাবে নিষিদ্ধ করার জায়গাটি বা একটি কোন দিক থেকে জাতি এটিকে কিভাবে আইনগতভাবে যেতেই পারে, যদি সেই রাজনৈতিক দলের এজেন্ডা, তাদের নীতি আদর্শ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের পরিপন্থী মনে করা হয়, তাহলে এটা হতেই পারে। তো বিষয়টা হলো যে, আমার প্রশ্ন হলো যে এই বিষয়ে আরও আগেই, যতদূর মনে পড়ে 8-10 বছর আগেই উচ্চ আদালতের একটা নির্দেশনা ছিল, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে উচ্চ আদালতের নির্দেশনা ছিল। তো সেটি নিয়ে তখন থেকেই বর্তমান রাজনৈতিক দল আওয়ামী লীগ তখন থেকেই ক্ষমতায়, তো এই ইনিশিয়েটিভটা তারা আগেও নিতে পারত। যাই হোক, এখন কালকে সেটা শুধু আওয়ামী লীগ নয়, 14 দল, তাদের যে অ্যালায়েন্স আছে, 14 দলের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এবং এ বিষয়ে যতটা জানা গেছে, 2 জন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন মন্ত্রীকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য, ইনিশিয়েটিভ নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জি, আমরা আরেকটি বিষয় যেটি হলো যে এই এখনো নতুন করে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি যে ফের আবার আন্দোলন করছে ছাত্ররা, তাদের আবার 9 দফা দাবি দিয়েছে তারা। এই পরিস্থিতিতে মানে দেশের যে সহিংস পর্যায়ে যেভাবে গিয়েছে, ধ্বংসাত্মক কর্মযজ্ঞ আমরা দেখেছি, এবং সেটি নিয়ে যে ধরনের এখন গ্রেপ্তারি পরোয়ানা চলছে, সবকিছু মিলেই ফের আন্দোলন তারা করছে, তাদের যৌক্তিক দাবি থাকতে পারে, কিন্তু সেটি কতটুকু সেটিকেই আপনি কি মনে করেন? অবশ্যই শুভকর নয় দেশের জন্য, এটা মঙ্গল বয়ে আনবে বলে মনে করি না। কারণ এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে গত 2 দিনে। সেটা হচ্ছে যে সবশেষ গত পরশু রাতে ডিবি অফিসে আমরা জানি যে 6 জন সমন্বয়ক, আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক ডিবি অফিসে আসেন। হ্যাঁ, তাদের স্বজনদের অভিযোগ যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং 3 জনকে একই হাসপাতাল থেকে, রাজধানীর একটা হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর ডিবির ভাষ্য হচ্ছে যে তাদের নিরাপত্তা, তারা এই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, বলছিলেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়টিকে আমি পজিটিভলি দেখছি না। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, এদের একজনের মা দেখতে গিয়ে, সন্তানকে দেখতে গিয়ে দেখা পাননি, পরে অবশ্য গতকাল স্বজনরা দেখা করেছেন এবং যথারীতি ডিবি প্রধান তাদেরকে আপ্যায়নও করেছেন। আমরা ডাইনিং টেবিলের ছবি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো সহজ বক্তব্য হচ্ছে যে কোনো সন্তান
মা বাবার চেয়ে বেশি নিরাপদ কোনোখানেই নয়। সুতরাং নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে ধরে নেওয়া হয়েছে। এই বিষয়টিকে আমার মনে হয় যে সাধারণ মানুষ সাধারণভাবে নিচ্ছে না বা নেওয়ার কথা নয়। আমরা সেরকমটি দেখেছি তাদের যে বক্তব্য বিভিন্ন জায়গায়, যে তারা তাই বলছে। তো এই একটি বিষয় তাদেরকে দিয়ে তারা একটা ভিডিও বার্তা এসছে গণমাধ্যমে, যেখানে তারা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহারের কথা বলেছেন। এবং এই বিষয়টি আমার ব্যক্তিগত মতামত যে এই বিষয়টি আন্দোলনকারীদেরকে আবার মাঠমুখী করেছে। তারা গতকাল মাঠে নেমেছেন এবং রাজধানীর অন্তত 6টি জায়গায় আমরা জেনেছি যে অন্তত 6টি জায়গায় বিক্ষোভকারীরা এবং গতকালকে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, রাজশাহী বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে এই আন্দোলনকারীরা মাঠে নেমেছেন তাদের ছত্রভঙ্গ করতে। সেই যথারীতি বল প্রয়োগের মতো লাঠিপেটা, পর্যাপ্ত লাঠিপেটা, কাঁদানে গ্যাস এগুলো নিক্ষেপ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেছেন যে যে কোনো মানে একটি আন্দোলন করতে পারে এই সাধারণ জনগণ, সেখানে সহিংস পর্যায়ে লাঠিপেটা বা গুলি চালানো, সেই বিষয়টিকে জাতিসংঘ ভালোভাবে দেখে। সেটা তো খুব স্বাভাবিক। সেটা যদি মানবাধিকারের প্রশ্ন আসে, সেই বিষয়টিকে জাতিসংঘ কেন কোনো সংস্থাই এটাকে ইতিবাচক হিসেবে দেখবার কথা নয়। আমরা গতকাল জেনেছি যে সব জায়গায় ছত্রভঙ্গ করতে আপনার বল প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়টি আমি মনে করি যে এখানে সরকারের সিদ্ধান্ত প্রয়োজন। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আন্দোলনকারীদের সেন্টিমেন্ট বুঝে। তাদের সাথে আমি বারবারই যে কথাটি বলে আসছি যে আলোচনার মাধ্যমে। জি, কোটা আন্দোলনের উপর ভর করেছে অর্থাৎ জামাত, বিএনপি বা অন্য দল, যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। আপনি কি মনে করেন এটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে? সেটি তো বরাবরই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং এইটুকু সেটা জামাত বিএনপি কিনা সেটা আমি বলতে চাইছি না, আমি বলতে পারছি না। বিষয়টি এটি পরিষ্কার যে ছাত্ররা আন্দোলনকারী, মূল যে ইস্যুতে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকারীরা এর সাথে নাই। এরই মধ্যে এবং এরকম এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু দেখা হয়েছে যেখানে যে ছাত্ররা এই ধরনের আন্দোলন করছে না। এক্স্যাক্টলি ছাত্ররা কখনোই এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে অতীতের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে স্বাধীনতা থেকে শুরু করে ছাত্র সমাজ কখনোই এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে নাই। তাহলে বিষয়টা পরিষ্কার যে তৃতীয় শক্তি, তৃতীয় কোনো পক্ষ সেখানে ঢুকে পড়েছে। হুইভারদের তারা যেই হোক, বাট আমি যে কথাটি আগেও বলেছি সেটা হচ্ছে যে তারা তো এই দেশেরই মানুষ, দেশের সম্পদ কেন দেশের সম্পদ নষ্ট করা, এটি সাধারণ জনগণ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। অবশ্যই ছাত্ররা আন্দোলন করছে, সেই পক্ষে হয়তো আছে যাদের যে পক্ষে কথা বলা সেখানে আছে, কিন্তু সহিংস করে দেশের সম্পদ নষ্ট করা কারো কাম্য নয়। দেশেরই সম্পদ, তার সম্পদ, আমার সম্পদ, আমাদের সম্পদ। অবশ্যই জি, অবশ্যই। আমি দেশ রূপান্তর এর একটি শিরোনাম দিয়ে আপনার কাছে আসতে চাই। গ্রেফতার আতঙ্কে চিকিৎসা রেখে হাসপাতাল ছাড়ছেন অনেকে। এরপর গতকাল পর্যন্ত খবর ছিল প্রায় 10,000 গ্রেফতার করা হয়েছে সারা দেশে, এবং এখানে শিরোনাম 2 দিন আগের হিসাব ছিল। আচ্ছা, 2 দিন আগের হিসাব, সেক্ষেত্রে আরো হয়তো বেড়ে গেছে। আমার কাছে, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই আমরা দেখেছি আদালত পাড়ায় তারা অভিযোগ করছে যে তাদের সন্তান জড়িত নয়, তাদেরকে ধরা হচ্ছে। এই জায়গাটি কি আসলে কতটা স্বচ্ছতা দরকার? এখন এই জায়গাটা এটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এইরকম পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ ইস্যু নিঃসন্দেহে, কারণ মানুষের মধ্যে ধারণাই তৈরি হয়ে গেছে যে ঢালাও, মানে যেটাকে গণগ্রেপ্তার বলা হয়, গণগ্রেপ্তার চলছে। এ পর্যন্ত আমরা যতদূর জেনেছি 5 শতাধিক মামলা হয়েছে, এবং এই মামলায় মানে গত 2 দিন আগের হিসেব, মানে শনিবার পর্যন্ত প্রায় 10,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। পুরো দেশের জনগণের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং এমনও আছে যে খুব স্বাভাবিকভাবে এটি যে যারা শহরে থাকছেন, সেটি হোক রাজধানী বা জেলা পর্যায়ে, তাদের মা এবং বাবা ফোন করে বলছে যে তুমি আতঙ্কিত, গ্রামে মা বাবা আতঙ্কিত যে তার ছেলে নিরাপদ আছে কিনা, অ্যারেস্ট হলেন কিনা। কারণ এই গ্রেপ্তারের তালিকায় আমরা এরই মধ্যে জেনেছি যে রিক্সা চালক আছেন, চায়ের দোকানদার আছেন, শিক্ষার্থী আছেন, ক্ষুদে শিক্ষার্থী। তাহলে এখানে কিন্তু একটি কথা যে যথাযথভাবে যাচাই বাছাই করেই কিন্তু গ্রেফতার করা উচিত কি? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এবং এইটা মানুষের মধ্যে একটা ভুল বার্তা দিচ্ছে, একটা নেতিবাচক বার্তা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই গ্রেপ্তারটা। সুতরাং এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই সতর্ক হওয়া উচিত।
এই যেমন এই যে দেশ রূপান্তর যেটা বলেছে যে গ্রেপ্তার আতঙ্কে চিকিৎসা রেখে হাসপাতাল ছাড়ছে, খুবই স্বাভাবিক বিষয়। এখন মানে গ্রেপ্তার মানেই আমাদের দেশে এটাও মানে প্রচলিত বিষয়, ওপেন সিক্রেট, যে গ্রেপ্তার মানেই তারা নানা রকম হয়রানির শিকার হন, ক্ষেত্র বিশেষে নির্যাতনেরও শিকার হন। সুতরাং গ্রেপ্তার এড়াতে চিকিৎসা, অর্ধেক চিকিৎসা হলো, বাকিটা বাসায় বসে বা অন্যভাবে নেবেন, কিন্তু গ্রেপ্তারটা এড়াতে হবে। সমকাল একটি শিরোনাম করেছে যে গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়। অর্থাৎ আমরা সরকারি পক্ষ থেকে তো বলা হয়েছে একটা প্রায় 150 জনের কথা বলা হয়েছে, সাধারণ জনগণ সেটিকে আরো বলছে যে আরো বেশি, কিন্তু এটি শিরোনাম করেছে গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য কোনো মামলায় নেই। টার্গেট বিএনপি জামাতের নেতাকর্মী, 70 মামলার এজাহার বিশ্লেষণ, ঢাকায় 243, সারা দেশে 6 শতাধিক। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে পুলিশের সব প্রতিবেদন এইভাবেই চলে আসছে। আমরা জানি যে এই গত কয়েকদিনের সহিংসতায়, কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় সম্ভবত সবার আগে মারা গেছে রংপুরের আবু সাইদ। হ্যাঁ, তো সেখানে তার অনেক ভিডিও চিত্র গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একেবারে প্রকাশ্য পরিষ্কার স্পষ্ট যে তাকে গুলি করা হয়েছে, বুকে গুলি করা হয়েছে। সেই বিষয়টি নিয়েও নাকি মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে, পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে গুলির বিষয়টি উঠে আসে নাই। এগুলোও একটি নেগেটিভ ধারা আমি মনে করি, কারণ সত্যকে সত্য হিসেবে প্রকাশ করে দিলে সেটা শেষ হয়ে যায়। যখনই সেটাকে আড়াল করার চেষ্টা হয় তখন সেটা প্রপাগান্ডায় রূপ নেয়, অনেক রকম জনশ্রুতিতে রূপ নেয় এবং নেতিবাচক একটা প্রচারণার সুযোগ তৈরি করে দেয়। তো এই যেটি বলছেন যে ছাত্র হত্যার কোনো রেকর্ড নাই, এটা আরও যাচাই বাছাই করা দরকার ছিল আমি মনে করি। জি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে, নিহতদের স্মরণে আজ সারা দেশের শোক। ইত্তেফাকের একটি শিরোনাম। যদি যে ধরনের আন্দোলন ঘিরে যে ধরনের দেশ এবং বিদেশে যে প্রভাবটা পড়েছে, সহিংস পর্যায় হয়েছে, অনেক ছাত্র নিহত হয়েছে, অনেক সাধারণ মানুষও নিহত হয়েছে আমরা দেখেছি, এবং অনেক পুলিশের সদস্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও নিহত হয়েছে, আহত হয়েছে। দেশের অনেক কিছুই ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, কোটি কোটি শত হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে। কিন্তু এই আন্দোলন যদি ফের আবারও শুরু হয়, এই এত কিছুর পরেও যদি তারা সহিংস পর্যায়ে হোক বা ছাত্রদের তাদের দাবি, তারা যদি আবারও রাস্তায় নামে এবং সরকারের পক্ষ থেকে আরও কঠোর হতে বলে, তখন কি দেশটি আরও খারাপ পর্যায়ে যেতে পারে না পরিস্থিতি? অবশ্যই। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন কঠোর হতে হবে, সেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে রাষ্ট্রের স্বার্থে, স্বাভাবিক জনজীবনের ঠিক রাখার জন্য আমরা স্বাগত জানাই। কিন্তু এখানে যেটি বলার বিষয় সেটি হচ্ছে যে এই কঠোরতার প্রভাব বা কঠোরতার প্রয়োগ যেন সাধারণ মানুষের উপরে না পড়ে। জি, এটি দেখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এটি গণগ্রেপ্তার যেমন একটি বিষয়, এর আগেও আলোচনায় উঠে এসছে নানাভাবে, যে গুলিতে গণমাধ্যমের খবরে উঠে এসছে গুলিতে অনেক সাধারণ মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, জানলা থেকে ছাদ থেকে শিশু মারা গেছে। এই বাবার কোলে শিশু গুলি এদিক দিয়ে লেগে এদিক দিয়ে বের হয়েছে। এই বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে। কঠোরতা কাম্য, অবশ্যই কাম্য, কিন্তু কঠোরতা প্রয়োগটা আপনি যেটি বলছেন যে প্রয়োগটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের সম্পদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের স্বাভাবিক জনজীবনের জন্য কোনো রকম ঝামেলার তৈরি না হয়, সেটির জন্য যে ধরনের ব্যবস্থা নেয় সেটি নেবে। আপনি যেটি বলছিলেন যেন সঠিক প্রয়োগ হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থেকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ভর করেছে জঙ্গিবাদ, বললেন প্রধানমন্ত্রী। 14 দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধে সর্বসম্মত সিদ্ধান্ত। আন্দোলন ঠেকাতে গুলি বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ। সহিংসতায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। কারফিউর শিথিলতায় অনেকটা স্বাভাবিক জনজীবন, ব্যস্ত নগরীতে কর্মস্থলমুখী মানুষের ভিড়, সাত সকালেই যানজটের বিড়ম্বনা। এবং মাদারীপুরে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপ বিভিন্ন স্থাপনা, ক্ষয়ক্ষতির পরিমাণ 40 কোটি টাকা, সংস্কারের সময় লাগবে অন্তত 6 মাস।
সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।